ভোরের হালকা সূর্য ওঠার আগেই তালুকদার বাড়ির আঙ্গিনা ইতস্তত সরগম। রাশেদ তালুকদার বড় ভাইকে নিয়ে গাড়িতে চেপে মামুনিদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। মামুনিদের বাড়ির উঠোনে পৌঁছাতে গ্রামের মানুষজন সামনে এসে দাঁড়ালো। মামুনির বাবা চাচারা লজ্জায় ভরে বাইরে দাঁড়িয়ে, তাদের চোখে ছিল সরল আর কষ্টের মিশেল। রাশেদ দ্রুত নামলেন। মামুনির বাবা হাত ধরে বললেন, আমার মেয়ে যা করেছে তার জন্য ক্ষমা চাচ্ছি আমি। তোমাদের কালকের সব খরচ আমি দিয়ে দেব। আজ থেকে মামুনির যাবতীয় পড়াশোনা, চিকিৎসা এবং যা লাগে সব তালুকদার বাড়ি বহন করবে। আর তোমাদের যেন জীবিকা চলে তার জন্য বাজারে একটা ছোট দোকান খুলে দেব, যাতে গৃহস্থলী সামগ্রী বিক্রি করে চলে। এই ঘোষণায় মামুনির বাড়ির লোকের অচল চিন্তা মেঘখানিক পাতলা হয়ে গেল। মামুনির বাড়ির লোকেরা কাঁধে কাঁধ মিলিয়ে কান্নায় কৃতজ্ঞতায় মাথা নামালেন। কেউ হালকা করে বলল, আল্লাহর রহমত। কিন্তু রাশেদ চুপ করে কঠিন চোখে মামুনির চাচাদের দিকে তাকালেন। নরম কিন্তু কড়া কণ্ঠে বললেন, আপনারা আজ সমস্যার সমাধান পেলেন, ঠিক আছে। তবে আমার একটাই প্রশ্ন, আমাদের মেয়েটা কি এমন দোষ করেছিল যে আপনারা রাগ ক্ষোভের কারণে আমাদের বাড়ি পর্যন্ত চলে গেলেন তাকে কথা শোনাতে? গতকাল আমার মেয়ে চরম মার খেয়েছে, মানসিক কষ্ট পেয়েছে, এটার জবাব কে দেবে? এই কথায় বাড়ির আকাশটা এক মুহূর্তে বদলে গেল। মামুনির বাবা চাচারা আর কিছু বলতে পারলেন না, মাথা নিচু করে থাকলেন। তাদের গলায় কোনো অজুহাত ছিল না, শুধু চাপা লজ্জা আর অনুশোচনার নীরবতা। রাশেদ আর কিছু না বলে ফিরে আসলেন। তাদের নজরে ছিল সিদ্ধান্তের গণতান্ত্রিক ও মানবিক বঞ্চনা। এভাবেই কেবল পরিস্থিতি শান্ত হয়। রাশেদের এই কঠোর কিন্তু নরম কথাগুলো মামুনির মনে ঘুম অদ্ভুতভাবে ভাঙিয়ে দিল। মামুনি শুনে অবাক। সে বুঝতে পারল যে তার ভালো মন্দের জন্য কেউ দায়িত্ব নিয়েছে। কারো মর্জি থেকে বাঁচানো হচ্ছে তাকে। আবার ইলার জন্য অনুশোচনা হলো। কণ্ঠে কাঁপে কাঁপে মামুনি বলল, আমার জন্য ইলাপুর এত কষ্ট করলো, আমার তাকে দেখতে যাওয়া উচিত। তারপর মামুনি তালুকদার বাড়ির দিকে এলো। দরজায় এসে কাক তালিও দৌড়ে ঢুকলো। হয়তো সে ভীত, হয়তো কৃতজ্ঞতায় তৃষ্ণ। মামুনি ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে। সেই সময় পরি তাকে দেখে ফিসফিস করে বলল, মামুনি, তুই এখানে কেন? ছোট মা দেখে ফেললে অনেক রাগ করবে। পরিয়াপু, আমি ইলার আপুকে দেখবো একটু। পরি জানে মামুনি ইলার কতটা পছন্দের, তাই আর কথা না বাড়িয়ে ইলার রুমের দিকে নিয়ে গেল। ইলা তখন বিছানায় শুয়ে মনের দাগ মুছে ধরার চেষ্টা করছিল। মামুনি দরজার মুখে দাঁড়িয়ে লজ্জায় মাথা নিচু করে বলে উঠল, ইলা আপু, আমি তোমাকে সরি বলতে এসেছি। মামুনির কণ্ঠে কেঁপে ওঠা স্বচ্ছ কান্না চোখে। ইলা প্রথমে বিস্মিত হয়ে উঠে বসলো, তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে মামুনিকে কাছে টেনে নিল। তার ছোট্ট কাঁধে সান্ত্বনার স্পর্শ ছুঁয়ে দিল। মামুনি কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আপু, আমার বাড়িতে কেউ পড়তে পারে না। বাপ দাদার অচল আর অভাবে বলেছে বিয়ে দিলে সহজ হবে, তাই আমি বিয়েতে রাজি হয়েছিলাম। কিন্তু তুমি আমাকে বাঁচাতে গিয়ে এত কষ্ট পাবে আমি বুঝিনি। আমি তোমাকে ব্যথা দিলাম আপু, না চাইতো। ইলার চোখ ভিজে এলো। ব্যথাটুকু যেমন কণ্ঠে শুনেছিল, শরীরে অনুভবেও আসে। এমন এক ক্ষুধা ও অশান্তি ভেতরে আসে। মেয়েটা আর কিছু না বলে তার কাঁধে হাত রেখে বলল, চুপ করে থাকতে কষ্ট পাস না, তোকে বাঁচাতে পেরেছি এতেই আমি অনেক খুশি। মামনি বুকে মুখ লুকিয়ে কেঁদে উঠল আর ইলাকে বলল তার বাবা আজ তাদের বাড়ি গিয়েছিল, তারপর বিদায় নিল। ধীর পায়ে বাড়ি ফিরে গেল। ইলা আর পরি দুজনেই একে অপরের দিকে তাকিয়ে কিছুক্ষণ স্থির রইল। মনটা ভরা আশার ও দুঃখের এক সঙ্গম। দুপুরের দিকে বাড়ি ফিরতেই রাশেদ নিজের হাতে ইলার জন্য খাবার রুমে নিয়ে এলেন। থালা সাজিয়ে সামনে রেখে বসে বললেন, আম্মু নে, খেয়ে নে, মন খারাপ করার কিছু নেই, তোর বাবা সব সময় তোর পাশে আছে। ইলা বাবার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে সব কথা মিলিয়ে কণ্ঠ ভেঙে বলল, আপু, তুমি এত কিছু কেন করতে গেলে? আমি তোমার বাবা ইলা, আমি আমার মেয়ের কষ্ট সইতে পারি না। তুমি সাহস দেখিয়ে একটা কাজ করেছো, সেটার জন্য আমি গর্ব করি। তুমি ভয় পেও না, আমরা আছি তোমার পাশে। আব্বু, আমি আমার কেমন কেমন যেন মনে হচ্ছিল, তোমাদের সম্মানে আঘাত লাগলো। আমি ভাবিনি এত কিছু হয়ে যাবে। কিছু হয়নি রে মা, তুই যা করেছিস
মামুনির ভালোর জন্যই করেছিস, আর আমি আমার পরিবারের নাম হেফাজত করব, এটা নিয়ে চিন্তা করতে হবে না। আজ তুমি যা করেছো তা সাহসিকতার নাম। আজ থেকে আমাদের দায়িত্ব হবে মামুনির পড়াশোনা, তার ভবিষ্যৎ দেখা, আর যেন কষ্ট না পায় মেয়েটা। ইলা বাবার গলা জড়িয়ে ধরল, ঠোঁট কাঁপতে কাঁপতে বলল, ধন্যবাদ আপু, আমি খুব কৃতজ্ঞ। আমি চেষ্টা করবো আরো এমন ভালো কাজ করার। আমি চাই মানুষের জন্য কিছু করতে, কিন্তু আজ আমার জন্য তুমি যা করলে আমি কখনোই ভুলবো না আপু। তোর এই মনটাই সাহসী রাখুক। আরে এবার খা, শক্তি নে। এমন দিন অনেক আছে, কিন্তু এইটা মনে রাখিস, তোর বাবা তোর পাশে আছে। ইলা খাওয়া শেষ করলো। বিকেলে ইলার মা ইলার কাছে এসে কান্না করলো, ইলাও কান্না করলো। তারপরে মা মেয়ে একত্রিত হয়ে গেল। আর তখন প্রায় 11:30। ইলার মাথায় সারাদিন ধরে একই চিন্তা ঘুরছে, সবাই ওর উপর ক্ষেপে আছে, কিন্তু তবুও নিজের ভেতরে একটা অদ্ভুত প্রশান্তি কাজ করছে, কারণ অত্যন্ত অন্যায় থামাতে পেরেছে সে। বিছানায় শুয়ে শুয়ে মোবাইলটা হাতে নিল ইলা। স্ক্রিনে আলো জ্বলে উঠতেই শাওনের নামটা চোখে পড়ল। কিছুক্ষণ দ্বিধা করলো, তারপর হঠাৎ দুষ্টুমি মাথায় এলো। ইলা ভাবল, চলো একটু মজা করা যাক শাওনের সাথে, দেখি এই আজব ছেলে কি বলে। হ্যালো, আসসালামু আলাইকুম, একটা কথা বলি। ওয়ালাইকুম আসসালাম। না, একটা কথা বলা যাবে না। কেন? প্রশ্ন করলে ব্লক করে দেবেন নাকি? আমি বেশি কথা বলতে পছন্দ করি না। আপনার বিয়ে হয়ে গেছে? ইলা সেই মেসেজ দিয়ে ভয়ে চোখ বন্ধ করে নেয়। এই বুঝি ব্লক মারল। 1 মিনিট কোনো উত্তর নেই, তারপর হঠাৎ রিপ্লাই আসলো। হ্যাঁ, বিয়ে হয়েছে, 4টা বাচ্চাও আছে। হ্যাপি? সত্যি বিয়ে হয়ে গেছে আপনার? এই যে মজা করবেন না তো, সিরিয়াসলি জিজ্ঞেস করেছি আমি। ও সিরিয়াসলি? তাহলে উত্তরও সিরিয়াস। এখনো হয়নি, তবে যারা আমাকে প্রপোজ করে তাদের লিস্ট বানানোয় তুমি ভয় পেয়ে পালাবে। আমি তো আর কাউন্ট করতে চাই না। তুমি কাউন্ট করলে আমারই লাভ। অন্তত জানবো কতজন আমাকে ভালোবেসেছিল। ইলা একেবারে চোখ বড় বড় করে তাকালো। ধুর, আপনি এমন কেন? কেমন? থাক, আপনার সাথে কথা বলে তো মাথা গরম হয়ে যাচ্ছে। আচ্ছা, আর একটা কথা বলি, বাসায় লাস্ট কবে গিয়েছিলেন? আমার বাসা আমার সাথে থাকে, আমি যেদিকে যাই সেদিকেই যাই। লাস্ট তো এখনই, আমি তো বাসার ভেতরে আছি। আরে ওইটা না, আমি বলছি বাবা বাড়ি মায়ের হাতে রান্না খেয়েছেন কবে লাস্ট? ও আচ্ছা, রমজানে গিয়েছিলাম 2 দিনের ছুটিতে, তখন খেয়েছিলাম মায়ের হাতের রান্না। তো আবার কবে যাবেন? এই তো কিছুদিন পরে কোরবানির ঈদের ছুটিতে। কতদিনের ছুটি? 10 দিনের। আচ্ছা, আর একটা প্রশ্ন করি। বলো। আপনাদের তো 1 মাস 2 মাস ছুটি দেয়, তাহলে আপনি এত অল্প দিনের ছুটি কেন আপনার? এই মেয়ে, এগুলো কি প্রশ্ন আজেরা? সরি, বেশি প্রশ্ন করে ফেলেছি। নেক্সট টাইম এইসব মেসেজ করলে ব্লক করে দেব। ইস, আপনি বলেছেন আর ব্লক করবেন না। আবার? ইলা এবার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে মেজাজ গরম হয়ে গেল। আপনি আসলেই আজব মানুষ। ধন্যবাদ আমাকে স্পেশাল টাইপ বলার জন্য। ধন্যবাদ নাই, আপনি পুরোই তারা একটা মানুষ। আচ্ছা, প্রশ্ন শেষ হলো নাকি পরীক্ষার প্রশ্নপত্রের মতো আরো বাকি আছে? থাক, আপনি কনফিউজিং মানুষ। আমি তো ভেবেছিলাম আপনি নর্মাল হবেন, কিন্তু আসলে নর্মাল না। তুমি নর্মাল লোক খুঁজতেছো? তাহলে আমি বাদ, আমি এক্সট্রা অর্ডিনারি। উফ, আপনি যেভাবে উত্তর দেন আমি তো গুলিয়ে যাচ্ছে সবটা। গলিয়ে যাওয়া ভালো, তবেই তো আমাকে বুঝতে আবার চেষ্টা করবে। না, ধন্যবাদ, আপনাকে বোঝার চেয়ে না বোঝাই ভালো। কিন্তু আমি তো চাই তুমি আমাকে বুঝো, কারণ তুমি ছাড়া আর কেউ আমার এই আজব উত্তরগুলো সহ্য করবে না। ইলা এক মুহূর্ত থেমে গেল। বুকের ভেতর কেমন জানি করে উঠল। শাওনের এই লাইনটা আলাদা, হাসির আড়ালে যেন অন্য কিছু লুকানো। প্লিজ, সিরিয়াস না মজা করছেন? তুমি চাইলে সিরিয়াস, তুমি চাইলে মজা, আমি সবসময় তোমার মোডে অ্যাডজাস্ট করি। ইলার গাল লাল হয়ে উঠল, তাড়াহুড়া করে উত্তর দিল, থাক, আপনার সাথে কথা বলে লাভ নেই, ঘুমাই আমি। ঘুমাও, আল্লাহ হাফেজ। ইলা ফোন অফ করে বালিশে মুখ গুজে ফেলল। হাসি আর বিরক্তি মিলিয়ে অদ্ভুত একটা অনুভূতি। মনে মনে বলল, মানুষটা সত্যিই আজব। ইলা হাসি মুখে ঘুমিয়ে পড়ল। সুন্দর একটা সকালের অপেক্ষা করছে ইলার জন্য। পরের দিন সকালে জানালার পর্দা ভেদ করে সূর্যের আলো এসে পড়ছে ইলার মুখে। ঘুমের ঘোরে মোবাইলটা পাশে কাঁপতে লাগলো। আজ চোখে ফোনটা হাতে নিয়ে আনলক করলো সে। হঠাৎই চোখে পড়ল সোশ্যাল মিডিয়ার ফিডে একটা ভিডিও, শাওনের নতুন পোস্ট।
ভিডিওর শুরুতেই শাওনের হাসি, তার হাতে এক কাপ কফি, পাশের টেবিলে রাখা একটা রিং। শাওন বলল, আজ আমার মায়াবতীর জন্মদিন, আর কোনো এক জন্মদিনে আমি তাকে এটা গিফট করেছিলাম, কিন্তু আজ সে আমার থেকে অনেক দূরে, কিন্তু তার এই রিং আমার কাছে পড়ে আছে। ইলার বুঝতে বাকি রইল না এই মায়াবতী আসলে কে। ইলার বুকের ভেতর যে কেউ হাতুড়ি মেরে দিল। নিঃশব্দে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো কয়েক মুহূর্ত। ঠোঁট শুকিয়ে গেল, গলা কেঁপে উঠল। মায়াবতী মানে ওর জীবনে কেউ ছিল? মাথায় হঠাৎ ঝড় বয়ে গেল। গত রাতে শাওনের তেরা তেরা উত্তরগুলো মন পড়ল, সব শব্দই এখন বিদ্রূপের মতো বাজছে কানে। ইলা ধীরে ধীরে ফোনটা নামিয়ে রাখলো। চোখের কোণে পানি জমে উঠেছে, বালিশের উপর টুপটাপ পড়ছে অশ্রু। ভেতরে এক ধরনের অসহায়ত্ব, যেন কারো কাছে কিছুই বলার নেই, শুধু বুকের ভেতর একটা শব্দ আটকে আছে কেন। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। পরি ঢুকে এসে বলল, এই খবর দেখছিস? শাওন ভাইয়ের ভিডিওতে এই মায়াবতীকে। ইলা মাথা নিচু করে থাকে। পরি বুঝে যায় কিছু একটা ঠিক নেই। এই লা, কাছিস? ইলা মুখ তুলে তাকায়, চোখ লাল, গলা ভারী হয়ে এসেছে। পরি, সত্যি কি ওর লাইফে অন্য কেউ আছে? পরি বালিশের পাশে বসে ওর কাঁধে হাত রাখে। এটা নিয়ে কাঁদবি না, এখন তো জানিস ওর লাইফে অন্য কেউ আছে। এখন অন্তত ভুলে যা ওকে। ইলা তাড়াহুড়া করে চোখ মুছে নেয়, কিন্তু কান্না থামাতে পারে না। বলতে পারবো না পরি, আমি তো ওকে খুব খুব করে ভালোবেসে ফেলেছি। ভুলে যা ওকে, এখন ওর লাইফে কেউ আছে, ও তোকে পাত্তা দিবে না। ও তো আবার নিঃশ্বাস, মানুষ কি নিঃশ্বাস ছাড়া বাঁচে? বাদ দে, তুই তোর নিজের কদরটা রাখ, কান্না করে লাভ নাই। ইলা নিজের ঠোঁট কামড়ে ধরে, কিন্তু চোখের পানি আবারও গড়িয়ে পড়ে। পরি একটা টিস্যু এগিয়ে দেয়। চল মুখ ধুয়ে ফেল, কিছু খা, এভাবে নিজেকে শেষ করে ফেলিস না। ইলা নিঃশব্দে উঠে যায়। ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে। ফ্যাকাশে মুখ, ভেজা চোখ, কাপা ঠোঁট। নিজেকেই জিজ্ঞেস করে, তুই এমনটা আশা করেছিলি না? শাওনের ভেতরে কি আছে যে এত পাগলামি করছিস তুই? আয়নার প্রতিফলিত মুখটা কোনো উত্তর দেয় না, শুধু চোখ থেকে আবারও গড়িয়ে পড়ে এক ফোঁটা জল। ওয়াশরুম থেকে বের হয়ে পরীকে বলে, কি ঠিক বলেছিস পরি, কাউকে বেশি বিশ্বাস করাটা কি ভুল? তুই শক্ত হো, এখন থেকে নিজের মতো থাক, নিজের মতো সুখী হ। ইলা মাথা নাড়ল, কিন্তু মনটা এখনো ভারী। জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছে। মনে হলো আকাশও আজ তার সাথে কাঁদছে। তার বুকের ভেতর কেবল একটা কথাই প্রতিধ্বনিত হতে থাকলো, মায়াবতী। আর প্রতিবার শব্দটা মনে পড়তেই বুকের কথাও কেমন যেন স্যাট করে উঠছিল। ইলা বৃষ্টির সাথে গান বলতে শুরু করলো। তাকে বলতে ইচ্ছে করে, মনটা তারই সুরে অনুরাগিনী, তবু বলতে গিয়ে আয় মনে পড়ে যায় অন্য কাহিনী। ঘুম ঘুম এই আধারে, চাই প্রেম যে তারে। পরি ইলার পাশে এসে দাঁড়ায়। ইলা তাড়াতাড়ি করে চোখ মুছে ফেলে। পরি ইলার কাঁধে হাত রেখে বলে, তুই শাওনকে ভুলে যা না, ও এখন অন্য কাউকে ভালোবাসে, ওই জন্য কান্না করে কি হবে? আমি ওকে ভুলতে পারবো না রে, কোনোদিন, কোনোদিনও না। তবে ওর মায়াবতীর কথা শুনে আমার অনেক কান্না পাচ্ছে। মরিচিকার পেছনে দৌড়ে লাভ নেই ইলা, ওকে তুই কখনো পাবি না। আর্মিরা এমনই হয়, গার্লফ্রেন্ড অথবা বউ থাকার পরেও বলে না, আর যখন সেলিব্রিটি হয়ে যায় তখন বলে বউ আছে, গার্লফ্রেন্ড আছে। ইলা চুপচাপ দাঁড়িয়ে আছে। পরি অনেক চেষ্টা করছে ইলার মন ভালো করার, কিন্তু পারেনি। রুমের বাইরে থেকে এতক্ষণ যাবৎ পরি আর ইলার সব কথা শুনছে ইলার মা। তবে এখন মেয়ের মন মানসিকতা ভালো নাই, তাই বাইরে থেকেই চলে গেল। অন্যদিকে শাওন বুঝলই না তার একটা কথা কারো মন ভেঙে দিয়েছে। সে তো তার মতো আছে, ভিডিও বানাচ্ছে নিজের মতো করে, কিন্তু ইলা ফোন ছুঁয়েও দেখছে না। বিকেলে শাওন আবার তার মায়াবতীকে নিয়ে ভিডিওতে কথা বলল। তার মায়াবতী কি পছন্দ ছিল, কি খেতে ভালোবাসতো। পরি ভিডিও দেখে ভাবলো এটা ইলা দেখলে আরো ভেঙে পড়বে, তাই পরি দ্রুত ইলার রুমে এসে ইলাকে বলল, তোকে একটা কথা বলি, হ্যাঁ বল। তুই শাওনকে ব্লক করে দে। পারবো না রে, আমি ওকে ব্লক করতে পারবো না। কেন পারবি না? ও তো তোকে বারবার ব্লক করে দে, তুই কেন পারবি না? শান নতুন ভিডিও দিয়েছে তাই আমাকে এই কথা বলছিস, তাই না? দেখ, এখনো প্রতিদিন ওর মায়াবতীকে নিয়ে কথা বলবে, হয়তো তার মায়াবতী ফিরেও আসতে পারে, তো কষ্ট হবে, তাই আমি চাই না তুই বারবার এগুলো দেখে কষ্ট পাস। আচ্ছা ব্লক করে দিব, যা।
এই কথাগুলোর মাঝখানে ইলার মা এসে হাজির হলো। এটা দেখে ইলা পরি দুজনই অনেক ভয় পেয়ে যায়। কে কাকে ভুলে যাবে? রুমের ভেতর এমন নীরবতা যেন বাতাসও হাঁটতে ভয় পাচ্ছে। পরি 1 সেকেন্ড মাথায় কাজ করাতে চেষ্টা করে, তারপর চট করে হাসি মুখে বলে ওঠে, ও ও না ছোট মা, আসলে ইলা একটা উপন্যাস পড়েছে, মন খারাপ হয়ে গেছে, তাই ওকে বোঝাচ্ছিলাম এসব উপন্যাসের গল্প ভুলে যেতে। সাবিয়া ভ্রু কুঁচকে ইলার দিকে তাকালেন। পরীর অবস্থা খারাপ না জানি এখন কি থেকে কি হয়ে যায়। ইলার মা অবিশ্বাসের সুরে বলল, তাই নাকি? কি সেই উপন্যাসের নাম শুনি? লাভ ইন দ্য আর্মি। ছোট মা, উপন্যাসের নাম। একদমটা যেমন বাজে, গল্পটাও তেমন বাজে। ইলা তখন মাথা নিচু করে বসে আছে, চোখে অশ্রুর দাগ। চুপচাপ যেন পৃথিবীর কোনো কথাই শুনতে পারছে না। সাবিয়া ধীরে ধীরে ইলার কাছে আসে, ইলার মাথায় হাত রাখে, নরম গলায় বলল, ইলামা, আমি জানি তুই কিছু লুকাচ্ছিস, কিন্তু মনে রাখ যে মানুষের চোখের পানি ফেলায় সে ভালোবাসার যোগ্য না। ইলার মায়ের কথা শুনে ইলার চোখে আবার পানি চলে আসে। পরি সেটা টের পেয়ে নিঃশব্দে ইলাকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে, সব ঠিক হয়ে যাবে রে, শুধু কাঁদিস না। এখন ছোট মা কিছু টের পেলে ঝামেলা হয়ে যাবে। সাবিয়া আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে যান। দরজা বন্ধ হওয়ার শব্দের সাথে সাথে ইলা আর পরি দুজনেই হাঁপ ছেড়ে বাঁচে। পরি ফিসফিস করে ইলাকে বলল, বাঁচলাম রে, আমার বুদ্ধিটা না থাকলে আজ তো আমরা ধরা খেতাম। তোর মাথায় বুদ্ধি কম না? তাই তো তুই এখনো কোনো কষ্ট না পেয়ে আছিস। দুজনেই একে অপরের চোখের দিকে তাকিয়ে হেসে ফেলে। সেই হাসিতে চাপা দুঃখ, অদ্ভুত এক মায়া আর বন্ধুত্বের উষ্ণতা মিশে যায়। রুমের জানালা দিয়ে হালকা বাতাস ঢুকে, পর্দাগুলো দুলে ওঠে আর বাতাসে ভেসে বেড়ায় এক অনাচ্ছিত কষ্টের গন্ধ। সারা দিনটা ইলার এভাবেই কেটে গেল, চুপচাপ মন খারাপ করে। সন্ধ্যার পরে পরি ইলার রুমে আসলো। পরি এসে দেখে ইলার চোখ তখনও ভিজা, কান্না করেছে। পরি কিছুক্ষণ চুপ থেকে ইলার দিকে তাকিয়ে তারপর নিচু গলায় বলে, তুই কি কখনো শাওনকে দেখেছিস? ও কি তোকে ছবি দিয়েছে নিজের? ইলা একদম নিঃশব্দে মাথা নাড়ে। না। পরি ইলার কথায় থমকে যায়, চোখ কুঁচকে ইলাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলে, একটা মানুষকে না দেখে না জেনে কিভাবে ভালোবাসতে পারিস তুই ইলা? ইলা কিছুক্ষণ পরির দিকে তাকিয়ে থাকলো চুপ করে, তারপর মৃদু হেসে পরিকে বলল, জানি না। এই দুটা শব্দ যেন পুরো ঘরটা ভরে ফেলে। একটা নিঃশব্দ কষ্ট নেমে আসে দুজনের মাঝখানে। পরীর মুখে এবার একটু বিরক্তি ফুটে ওঠে। পরি রাগ করে ইলাকে বলতে শুরু করলো, কি এমন আছে তোর ওই শাওনের মধ্যে যার জন্য তুই এত পাগল হয়েছিস? তার ভয়েস, তার কথা বলার ধরন, তার ভদ্রতা, তার সুন্দর করে সালাম দেয়া, তার হাত, তার রাগ, সবকিছুই বাধ্য করেছে আমাকে তাকে ভালোবাসতে। পরি কিছুক্ষণ তাকিয়ে থাকে ইলার দিকে, এই মেয়ে কি সত্যি পাগল নাকি? তারপর মৃদু হেসে মাথা নেড়ে বলে, সত্যি রে ইলা, তুই অন্যরকম। তোর ভালোবাসাটা আমি বুঝি না। ভয়েসের মায়াজালে পড়া মানে কষ্ট নিশ্চিত। আমি চাই না কেউ এমন ভয়েসের মায়াজালে পড়ুক। ইলা হাসে, কিন্তু সেই হাসিতে একটুকু আনন্দ নেই, চোখে পানি, ঠোঁটে শুকনো হাসি নিয়ে ইলা বলল, তার হাসি শুনলেই আমার কলিজা ঠান্ডা হয়ে যায় রে। যখন মন খারাপ থাকে আমি তার ভয়েস ভিডিও দেখি, শাওনের হাসি শুনলেই মনে হয় আমার সব ক্লান্তি মুছে যায়। কিন্তু তুই কি জানিস, ভয়েসের পেছনে যে মানুষটা থাকে সে হয়তো তোর কল্পনার মতো না। জানি, কিন্তু আমার ভালোবাসা কোনো মুখের উপর নির্ভর না করি। আমি ওর ভেতরে মানুষটাকে ভালোবেসে ফেলেছি। পরি এবার একদম চুপ। জানালার বাইরে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে ঘরে। ইলার মুখে সেই আলো পড়ে আরো শান্ত, আরো বিষণ্ণ লাগে। পরি তাকিয়ে থাকে, তার মনে হয় ইলা যেন এই পৃথিবীর কেউ না, সে অন্য এক জগতে বাস করে, যেখানে ভালোবাসা অদৃশ্য কিন্তু অনুভবটাই গভীর। তুই পাগল রে ইলা। ভালোবাসা মানেই তো একটু পাগলামো, তাই না? বল। দুজনের চোখে চোখ পড়ে। কিছুক্ষণ পরে ইলার এই কষ্ট দেখে পরির চোখেও পানি চলে আসে। পরি ধীরে ধীরে ইলাকে বলে, তোর ভয়েসের মায়াজাল একদিন তোকে কাঁদাবে রে। তবুও আমি এই মায়ায় ডুবতে চাই, কারণ শাওনের ভয়েস শুনলেই মনে হয় পৃথিবীটা এখনো অনেক সুন্দর।
পরি দীর্ঘশ্বাস ফেলে বিছানায় শুয়ে পড়ে, কারণ পরি জানে ইলার সাথে সে কথাই পারবে না। ইলা সব কিছুতেই পটু, তাই পরি ক্লান্ত হয়ে ইলাকে বোঝানো বাদ দিল। আমি চাই না তুই কষ্ট পাস ইলা। আমি চাই শাওন যেন কষ্ট না পায়। এই একটা বাক্যেই ইলার ভালোবাসার গভীরতা ধরা পড়ে। রাত গভীর হয়, পরি ঘুমিয়ে যায়, কিন্তু ইলার চোখে ঘুম আসে না। সে মোবাইলটা হাতে নিয়ে শাওনের ভয়েসগুলো শুনে বারবার। শাওনের সেই পরিচিত কণ্ঠ, ইলার চোখ ভিজিয়ে যায়। ঠোঁট কাঁপে, ফিসফিস করে বলে, তুমি কি আমার হবে না ভয়েস কিং? আমি কি অনেক বেশি কিছু চেয়ে ফেলেছি? বাইরে বৃষ্টি শুরু হয়, হালকা জানালার কাছে টুপটাপ শব্দ পড়ে। ইলা জানালার ধারে গিয়ে বসে। বৃষ্টির গন্ধ আর ভয়েজের স্মৃতি সব মিলিয়ে চারিদিকটা এক অদ্ভুত বিষণ্ণতায় ভরে ওঠে। ইলা আর কোনো কিছু না ভেবে ছাদে চলে গেল। সবাই ঘুমিয়ে আর ইলা বৃষ্টিতে ভিজছে, একা একা আর কান্না করছে। ইলার জীবনের প্রথম ভালো লাগা ভালোবাসা শাওন ছিল, কিন্তু আজ ইলা জানতে পারলো শাওনের লাইফে অন্য কেউ। সে আকাশের দিকে তাকিয়ে ভাবে, শাওনও হয়তো এই মুহূর্তে জেগে আছে, হয়তো সেও কারো কথা ভাবছে, কিন্তু সেই কেউটা ইলা নয়, তার মায়াবতী। ইলা নিজের বুকের উপর হাত রেখে ফিসফিস করে বলে, তুমি সুখে থেকো ভয়েস কিং। আমার ভালোবাসা তোমার উপর কোনো দাবি রাখবে না, শুধু তোমার হাসিটা যেন না মুছে যায়। সেই রাতে ইলা প্রথমবার বুঝলো ভয়েজের মায়াজাল শুধু কষ্টের না, এটা এমন এক অনুভব যা মানুষের আত্মাকে নাড়া দেয়। তারপর নিজের রুমে চলে আসলো। ইলা দেখে তার মা দরজায় দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি চেঞ্জ করে ঘুমিয়ে যা, অনেক রাত হয়েছে। ইলা মাথা নেড়ে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে তারপর জানালা বন্ধ করে চোখ মুছে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে, মাত্র 7 দিন পর কুরবানি ঈদ, তালুকদার বাড়িতে চলছে উৎসবের প্রস্তুতি। শোরগোল, বাজারের তালিকা, হাসি আড্ডা আর সাজসজ্জার তোড়জোড়। সকালে রাশেদ তালুকদার বললেন, আজ সবাই মিলে শপিংয়ে যাই, আর দেরি না হয়। মেয়েদের জামা কাপড় বেছে নিতে তো একদিনেই কম পড়ে। সবার মুখে হাসি। সাবিহা ব্যস্ত তার পছন্দের দোকানের নাম ঠিক করতে। পরি খুশিতে লাফাচ্ছে, কারণ নতুন জামা মানেই সেলফি, ভিডিও, স্টোরি। আর ইলা সে নিঃশব্দ, মুখে হালকা হাসি, কিন্তু চোখে একরাশ দূরত্ব। বিকেলবেলা সবাই রওনা দেয় শহরের সবচেয়ে বড় শপিং মলে, রয়্যাল স্কয়ার। লাইটে ঝলমলে মলটা উৎসবের আমেজে ভরে আছে। ছেলেমেয়েরা ব্যস্ত ট্রায়াল রুমে, শিশুরা আইসক্রিম হাতে দৌড়াচ্ছে আর ব্যাকগ্রাউন্ডে গান বাজছে। সাবিয়া প্রথমেই গেলেন লেডিস কর্নারে। হালকা গোলাপি রঙের জামা হাতে তুলে নিয়ে আয়নায় নিজেকে দেখলেন। এটা আমার সাথে মানাবে, তাই না ইলার আব্বু? তোমার সাথে না মানালে কার সাথে মানাবে বলো দেখি? তুমি এখনো বদলাওনি, সেই আগের মতোই রয়ে গেলে। পরি ইলার বাবা মার কথা শুনে একদিকে গিয়ে এসে হাসতে হাসতে বলে উঠল, ছোট মা, চাচু এখনো তোমার সাথে ফ্লার্ট করছে। সাবিয়া সাথে সাথে পরির দিকে তাকিয়ে চোখ রাঙালেন। সবাই হেসে উঠল পরির এই অবস্থা দেখে। আবার নিজের জন্য জামা দেখতে গেল। পরি নিজের জন্য উজ্জ্বল পেস্টল ব্লু কামিজ বেছে নিল, সঙ্গে সিলভার ঝাড়ওয়ালা ওড়না। দেখে বলল, এটা পরলে ভিডিওতে দারুণ লাগবে। রাশেদ তালুকদার বড় ভাইয়ের জন্য শার্ট দেখছে, আর পাশেই ইলা চুপচাপ দাঁড়িয়ে আছে। রাশেদ একসময় ইলার দিকে তাকিয়ে বললেন, কিরে ইলামা, তুই কি পছন্দ করবি না কিছু? আব্বু আমি একটু পরে দেখি। রাশেদ কিছু না বলে পাশে দাঁড়ালেন। তিনি জানেন ইলা চুপ করে থাকার মানে কিছু একটা হয়েছে। তারপরও মুখে হাসি রেখে বললেন, তুই তো কালো আর সাদা পছন্দ করিস তাই না? এদিকে আয়, দেখি ওই দোকানে কিছু সুন্দর কালেকশন আছে। দোকানের ভেতরে ঢুকেই রাশেদ কয়েকটা কালো আর সাদা রঙের জামা পছন্দ করলেন। একটার পর একটা জামা হাতে নিয়ে বললেন, এটা কেমন মা? খুব সুন্দর সাদা এমব্রয়ডারিয়ার আছে। এই কালোটাও খারাপ না, একটু মডার্ন ডিজাইন। ইলা একটা জামা হাতে নিয়ে দেখে মৃদু হাসে, তারপর বলে, এটাই নেবো আব্বু। এই একটা, তুই আর কিছু নিবি না? না আব্বু, একটাই লাগবে, আর কিছু ভালো লাগছে না আমার। রাশেদ কিছুক্ষণ তাকিয়ে রইলেন মেয়ের দিকে। তার চোখে এখনো আগের দিনের ভয়, সেই দিনের কান্না। তিনি ভাবলেন সেদিনের পর একটু বেশি রেগে গিয়েছিল সাবিহা।
হয়তো তাই এখনো মন খারাপ করে আছে। রাশেদ ধীরে ধীরে ইলার কাঁধে হাত রাখলেন। ইলামা, মন খারাপ নাকি? না তো আব্বু, মন খারাপ কেন হবে? সেদিন যা হয়েছিল তার জন্য মন খারাপ করে আছিস এখনো? ইলা চুপ, তার গলা কেঁপে উঠছে, কিন্তু মুখে হাসি রাখলো, বোঝানোর চেষ্টা করলো তার কিছুই হয়নি। আব্বু, আমি রাগ করিনি। আম্মু যদি শাসন না করতো তাহলে আমি বুঝতাম না আমি কত বড় ভুল করেছি। রাশেদ গভীরভাবে মেয়ের মুখের দিকে তাকালেন। তার মেয়েটা দিন দিন যেন বদলে যাচ্ছে, চুপচাপ, অন্তর্মুখী, অথচ ভেতরে ভেতরে এক অদ্ভুত আগুন লুকিয়ে রাখে। তুই আমার মেয়ে ইলা, তোর মন খারাপ আমি সহ্য করতে পারি না। তোর পছন্দের কিছু যদি কোথাও না পাস তবু বলিস, আমি আমার শেষ পর্যন্ত চেষ্টা করব সেটা এনে দেওয়ার। ঠিক আছে আব্বু। রাশেদ মাথায় হাত রাখলেন। এই তো আমার লক্ষ্মী মেয়েটা। সাবিয়া দূর থেকে এতক্ষণ বাপ মেয়ের কথা দেখছিলেন, এখন এসে বললেন। কি হলো, ইলার জামা হয়ে গেল? হ্যাঁ, ওর সাদা আর কালো ছাড়া কিছু ভালো লাগে না। একটা সাদা জামা নিয়েছে শুধু। সাবিয়া ইলার মুখের দিকে তাকালেন, একটা নরম ক্লান্ত হাসি লেগে আছে মুখে। মনে মনে ভাবলেন, এই হাসিটা কি সত্যি খুশির নাকি কিছু লুকানোর দুঃখের। সবাই কেনাকাটা শেষ করে নিচে নামলো। পরি হাসছে, ব্যাগ হাতে ঘুরছে। সবাই গাড়িতে এসে বসলো, কিন্তু ইলা জানালার বাইরে তাকিয়ে আছে। আকাশে মেঘ জমেছে, হয়তো বৃষ্টি আসবে। মেঘের মধ্যে হঠাৎই ইলার মনে পড়লো শাওনের ওই 2 দিন পরে বাড়ি যাবে ছুটিতে। ইলার বুকের ভেতরটা কেঁপে ওঠে। রাশেদ তালুকদার পাশে এসে বসে বলল। ইলামা, তোর বাবা চায় তুই সবসময় হাসি খুশি থাকিস, যে কোনো উসিলায়। চেষ্টা করবো আব্বু। বাইরে বৃষ্টি শুরু হয়। ইলার চোখের কোণায় জমে থাকা জলকণায় হয়তো সেই বৃষ্টির মতোই নিঃশব্দে ঝরে পড়ে, কেউ দেখে না, কেউ জানে না। গাড়ি চলা শুরু হলো বাড়ির উদ্দেশ্যে। 1 ঘন্টা পরে বাড়ি পৌঁছালো। বাড়ি এসে রাতের ডিনার শেষ করে সবাই ঘুমাতে শুরু করলো। রাত গভীর। তালুকদার বাড়ির সব লাইট নিভে গেছে, শুধু ইলার রুমের জানালা দিয়ে হালকা চাঁদের আলো ঢুকছে। সেই আলোয় ইলার মুখটা এক অদ্ভুত নীরবতায় ঢাকা পড়ে আছে। আজ সারাদিন তার মনটা ঠিক শান্ত ছিল না। শপিং থেকে ফিরে সবাই হাসি আনন্দে ব্যস্ত, কিন্তু ইলার হাসিটা যেন কোথাও হারিয়ে গেছে। বিছানায় শুয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে সে, মাথার মধ্যে ঘুরছে শুধু একটাই নাম, শাওন। শাওনের ভয়েস, কথা বলার ভঙ্গি, সেই নরম কিন্তু দৃঢ় কণ্ঠ, সব কিছু যেন ইলার মনে গেঁথে আছে। কিন্তু আজ সেই ভালো লাগা, সেই ভালোবাসার জায়গায় এক অদ্ভুত ভয় কাজ করছে। হঠাৎ তার মনে একটা প্রশ্ন জেগে উঠল। শাওনের মায়াবতী কে? এমন নাম কেন? তার আইডিতে এমন একটা নামের পেছনে গল্প না থাকলে তো এমন করে কেউ লিখে না। ইলা ফোনটা হাতে তুলে নিল। স্ক্রিনে শাওনের নামটা জল করছে। প্রোফাইলে ঢুকে এক মুহূর্তের জন্য ইলার বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল। সে ধীরে ধীরে স্ক্রল করতে শুরু করলো। 1টা 2টা 3টা বহু পুরনো পোস্ট, অসংখ্য ক্যাপশন, হাসি মুখের ইমোজি। শাওনের জীবনের এক সময়ের টুকরো স্মৃতিগুলো যেন চোখের সামনে সিনেমার মতো ভেসে উঠছে। যেখানে ফুলের ছবি দেওয়া, ক্যাপশনে লেখা এটা আমার মায়াবতীর জন্য, আবার কোথাও তার মায়াবতীর পছন্দের কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা তোমার জন্য জান। তারপর হঠাৎ ইলার চোখে পড়ল একটা পোস্ট, তারিখটা 2 বছর আগে। Sometimes I talk to flowers because they don't ask why I'm sad. এই লাইনটাই ইলার খুব চেনা, যা শাওন এখনো মাঝে মাঝে ভিডিওতে বলে। আমার ফুলের সাথে কথা বলতে ভালো লাগে। এখন বুঝতে পারছে কথাটা শুধু সুন্দর লাগার জন্য না, তবে ভেতরে ছিল গভীর কষ্টের ছায়া। ইলা এক নিঃশ্বাসে শাওনের পুরো টাইমলাইন স্ক্রল করে ফেলল। অনেক পুরনো ছবিতে পোস্ট, শাওন তার মায়াবতীকে নিয়ে কবিতা লাইন লিখেছে, এমন অনেক পোস্ট আছে। তুমি আমার লাল গোলাপ, আমি তোমার কাঁটা। এই লাইনটা পড়ে ইলার গলা শুকিয়ে গেল। সে ফোনটা বুকের উপর রাখলো, চোখ বন্ধ করলো। বুকের ভেতর অদ্ভুত ভারী একটা অনুভূতি জমে উঠেছে, রাগ, কষ্ট, ভালোবাসা সব মিশিয়ে একাকার। তার মনে হলো যেন বুকের ভেতর কেউ চেপে ধরেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। এই মায়াবতী আসলে শাওনের এক্স গার্লফ্রেন্ড, যার সাথে 1 বছর আগে ব্রেকআপ হয়ে গেছে। চোখের জল মুছে আবার ফোনটা হাতে নিল ইলা।
এবার সে মনোযোগ দিয়ে পোস্টগুলো দেখতে লাগলো। শাওন কতই না ভালোবেসেছিল তার মায়াবতীকে। শাওনের সেই ফুল, ভালোবাসা, হাসির আড়াল সব কিছুই তার অতীতের সাথে জড়ানো। এখন বোঝা যাচ্ছে কেন সে সব সময় ফুলের সাথে নীরবে কথা বলে। কারণ এইগুলোর ভেতরে আছে তার হারিয়ে যাওয়া মানুষটার ছায়া। ইলার ঠোঁট কাঁপছে, সে ফিসফিস করে বলল, আপনি কষ্টে আছেন শাওন? আপনি কারো কাছে নিজের কষ্ট দেখান না, শুধু ফুলেদের সাথে কথা বলেন, কারণ ওরা প্রশ্ন করে না। রাত বেড়ে চলছে, ঘড়িতে এখন 2টা বাজে। পুরো বাড়ি নিস্তব্ধ, শুধু ইলার ফোনের স্ক্রিনে আলো আর তার মৃদু নিঃশ্বাস। ইলা নিজের ভেতরে একটা সিদ্ধান্ত নিল, কালকেও শাওনকে এই মায়াবতী সম্পর্কে জিজ্ঞাসা করবেই। সে জানতে চায় কেন এই নামটা এখনও তার জীবনের অংশ। সে জানতে চায় তার জীবনে এখনও জায়গা আছে কিনা তার মায়াবতীর জন্য। ইলার চোখে ঘুম নেই, মনটা ভরা একরাশ কৌতূহল আর ভয়ে মিশ্র অনুভূতিতে। জানালার বাইরে তাকিয়ে দেখলো চাঁদটা যেন নিস্তেজ হয়ে গেছে, একটা সাদা আলো ছড়িয়ে আছে চারপাশে। ইলা মনে মনে বলল, শাওন, আপনার মায়াবতীকে, সে কি এখনো আপনার পৃথিবীতে বেঁচে আছে? চোখের কোণের আবারও জল এসে ভিজিয়ে দিল বালিশের কোণাটা। কিন্তু এবার সেই জল শুধু কষ্টের না, এর ভেতরে আছে ভালোবাসার ভয়, হারানোর আশঙ্কা আর একটা প্রশ্নের অপেক্ষা। শাওন, আপনি কি এখনো তাকে ভালোবাসেন? রাতের শেষ প্রহর। ইলা জানে আগামীকাল সকালটা তার জীবনে এক নতুন অধ্যায় শুরু করবে। সে শাওনকে জিজ্ঞেস করবে তার মায়াবতীকে, আর তখন দেখা যাবে তার চোখের পেছনে লুকানো সত্যিটা আসলে কতটা গভীর। চাঁদের আলোয় ইলা ধীরে ধীরে চোখ বন্ধ করে, কিন্তু ঘুম আসে না। মাথার মধ্যে বাজছে শুধু একটাই ভয়েস, শাওনের হাসির শব্দ, তার সালাম দেওয়া। ইলা শাওনের চিন্তা করতে করতে কখন ঘুমিয়ে যায় নিজেও বুঝতে পারে না। সকালটা আজ একদম পরিষ্কার। তালুকদার বাড়ির উঠোনে রোদের আলো ঝলমল করছে, পাখিরা ডাকছে, দূর থেকে ভেসে আসছে সেই কিচিরমিচির শব্দ। ইলা জানালার পর্দা সরিয়ে আকাশের দিকে তাকালো। রাতভর ঘুম হয়নি ঠিক মতো, মাথার মধ্যে ঘুরছে শুধু শাওন আর সেই মায়াবতী নামটা। তবু সে চেষ্টা করছে নিজের মতো করে দিনটা শুরু করতে। ইলার মা বাইরে থেকে ডাকলো, ইলামা, কলেজে দেরি হয়ে যাবে, নিচে আয়। ইলা ধীরে ধীরে প্রস্তুত হলো। কালো সাদা একটা ড্রেস পরে নিল, তার প্রিয় রং। আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজের দিকে তাকালো, ঠোঁটে হালকা হাসি এনে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বেরিয়ে গেল। কলেজে ঢুকতেই ইলার এক বান্ধবী হাসতে হাসতে এসে বলল, এই লাভ, আজকে কিন্তু কেউ তোকে খুঁজছে। ইলা অবাক হয়ে তাকালো, ভাবলো কে তাকে খুঁজছে। ওর বান্ধবী একটু কাঁধ ঝাঁকালো। তুই নিজে দেখলে বুঝবি। কয়েক মিনিট পরে ইলা বুঝলো কথাটা সত্যি। করিডোরের এক কোণে দাঁড়িয়ে আছে ফয়সাল, ওদের ক্লাসমেট। শান্ত মিষ্টি স্বভাবের ছেলে, কিন্তু চোখে আজ এক অদ্ভুত দৃষ্টি। ফয়সাল এগিয়ে এসে হালকা গলায় বলল, ইলা, একটু সময় হবে? ইলা ভ্রু কুঁচকে তাকালো। কেন? ফয়সাল কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর পকেট থেকে একটা ছোট্ট কাগজ বের করে ইলার দিকে বাড়িয়ে দিল। এইটা তোমাকে দিতে চেয়েছিলাম অনেকদিন ধরে। ইলা কাগজটা খুলে দেখলো ভালোবাসার কিছু লাইন, শেষে লেখা, উইল ইউ বি মেইন? ইলা স্থির দৃষ্টিতে ফয়সালের দিকে তাকিয়ে রইল, তারপর শান্ত স্বরে বলল, ফয়সাল, আমি তোকে বন্ধু হিসেবে খুব পছন্দ করি, কিন্তু এর বেশি কিছু না। ফয়সাল মাথা নিচু করে বলল, কেন ইলা? আমি কোন দিক দিয়ে খারাপ? পড়াশোনায় ভালো, দেখতে সুন্দর, আমার বাবা আমাদের জেলার টপ বিজনেসম্যান। আর কি চাই তোমার? দেখ, তুই যদি বিল গেটস এর ছেলেও হোস, আমার যায় আসে না। তুই কি কাউকে ভালোবাসিস? ইলা চোখ নামিয়ে বলল, ভালোবাসা মানে শুধু কাউকে পাওয়া না ফয়সাল। কখনো কখনো ভালোবাসা মানে চুপচাপ কারো অপেক্ষায় থাকা, আর আমি সেই অপেক্ষায় আছি। ফয়সাল নিঃশব্দে মাথা নিচু করে চলে গেল। ইলার মনে অদ্ভুত এক ভারী হাওয়া বইল। সে জানে না কেন, কিন্তু তার চোখটা হালকা জ্বালা করে উঠল। ইলা ক্লাস শেষ করে বাড়ি চলে আসলো। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। ইলা চুপচাপ ছাদের দিকে চলে গেল, হাতে ঠান্ডা লাচ্চির গ্লাস, চোখে একরাশ ক্লান্তি।
চারপাশে কেবল বাতাসের শব্দ। হঠাৎ ফোনটা ভাইব্রেট করলো, স্ক্রিনে ভেসে উঠল শাওন আপলোড এ নিউ ভিডিও। ইলার বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল। সে সঙ্গে সঙ্গে ভিডিওটা খুলে দেখলো শাওন একটা ভিডিও দিয়েছে যেটাতে হেলমেট পরা ডান্স করছে। ইলা খুব মন দিয়ে ভিডিওটা দেখলো। শাওনের ডান্স মুভের কারণে মাঝে মাঝে শাওনের ফর্সা পেট বের হয়ে যাচ্ছিল। ইলা এত মন খারাপের পরও শাওনের এই পেট দেখে আবার হার্টবিট বেড়ে গেল। ইলা মনে মনে বলল, এ ছেলে আমাকে তার রূপের আগুনে না পুড়িয়ে একেবারে মেরেই ফেলুক। ইলা একটা কমেন্ট করলো, এভাবে মেয়েদের পেট না দেখালেও পারতেন। মুখ দেখাবেন না ঠিক আছে, তাই বলে মুখ বাদ দিয়ে বাকি জিনিসপত্র দিয়ে আকৃষ্ট করার মানে হয় না। এবার ভিডিও দিয়ে মেয়েদের হার্ট অ্যাটাক দেবেন না। ইলা কমেন্ট পড়ে কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপরে মনে হলো শাওনকে জিজ্ঞেস করতে হবে তার মায়াবতীকে। তাই আর দেরি না করে মেসেজ করলো। আসসালামু আলাইকুম। কয়েক মিনিট কেটে গেল, কোনো রিপ্লাই নেই। ইলা আবার লিখলো, কেমন আছেন? আবারও কোনো উত্তর নেই। ফোনের স্ক্রিনে শুধু সিন 1 এগো দেখাচ্ছে। ইলার মনে হলো বুকের ভেতর কিছু একটা ভেঙে যাচ্ছে। সে দীর্ঘশ্বাস ফেললো, তারপর নিজের মতো করে লিখে ফেললো একটা গান। তোর দিলের উইলে স্ট্যাম্প মেরে লিখে দেব যে আমি তোর আমি তোর আমি তোর প্যারে লাল রে। গানটা পাঠানোর পরই হঠাৎ ফোনটা বেজে উঠল। নতুন মেসেজ এসেছে। স্ক্রিনে শাওনের নাম দেখে ইলার বুক কেঁপে উঠল। হে মেয়ে, কি শুরু করছো? ইলা ঠোঁট কামড়ে মৃদু হেসে লিখল, আপনি তো ব্যস্ত, তাই ভাবলাম নিজেই নিজের সঙ্গে কথা বলি। সারাদিন এত তেরেমেরে করো কেন? হ্যাঁ, আপনি সবসময় চুপ থাকেন, তাই মনে হলো একটু কথা বললে মন ভালো হবে। একটু পর শাওনের রিপ্লাই এলো। আমার কথা বলতে ভালো লাগে না। ইলা আবার প্রশ্ন করল, কেন ভালো লাগে না? ভিডিওতে তো অনেক কথা বলেন, হাসেনও আমার সঙ্গে, বললেই এমন চুপ কেন? এবার শাওনের উত্তর এলো হঠাৎ, আর সেটা পরেই ইলার বুক হালকা কেঁপে উঠল। মরা মানুষ কথা বলতে পারে না। এক মুহূর্তে ইলার আঙ্গুল থেমে গেল। স্ক্রিনের সেই লাইনটা যেন রক্তের মতো ঝলসে উঠছে। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর টাইপ করল, আপনি মরা না, আপনি শুধু কষ্টে ডুবে আছেন, বুঝি আমি। শাওন সিন করলো, কিন্তু কোনো রিপ্লাই আসলো না। ইলা ফোনটা বুকের উপরে রাখলো। চোখে পানি চলে এলো, কিন্তু ঠোঁটে মৃদু এক হাসি। কারণ আজ সে বুঝলো শাওন যতই নীরব হোক, তার ভেতরে একটা গল্প আছে, এক অজানা যন্ত্রণার নদী। আর ইলা সেই নদীর ধারে দাঁড়িয়ে আছে, শুনছে নীরবে, কোনো প্রতিদান চায় না। একটু পরে ইলা আবার মেসেজ দিল শাওনকে। একটা কথা জিজ্ঞেস করবো, রাগ করবেন না প্লিজ? বলো। মায়াবতীকে? 2 সেকেন্ড নিস্তব্ধতার পরই একটা সিন চিহ্ন, তার লম্বা বিরতি। ইলার বুক কেঁপে উঠছে, আঙ্গুলগুলো ঘামছে। কিছুক্ষণ পরে শাওন রিপ্লাই দিল। এই প্রশ্ন করার সাহস কোত্থেকে এলো তোমার? ইলা হতভম্ব হয়ে গেল। ইলা ভাবেনি শাওন এভাবে রিয়েক্ট করবে। ইলা ভয়ে ভয়ে লিখল, আমি শুধু জানতে চেয়েছিলাম, কারণ আমি আপনাকে বুঝতে চাই। আপনি যে মানুষটাকে প্রতিদিন মনে করেন, তার গল্পটা জানতে চাই। শাওন টাইপ করতে লাগলো, একে একে মেসেজ আসতে লাগলো। এলা, সব জানতে হয় না। অতীত ঘাটলেই শুধু রক্ত বের হয়। তুমি কে যে আমার অতীতের খবর জানতে চাও? আমার জীবনের কিছু জায়গা আছে, সেখানে কেউ প্রবেশ করতে পারে না। আর আমি কোন ভিডিও দিব না দিব সেটা বলার তুমি কে? আমার ভিডিও না ভালো লাগলে স্কিপ করে চলে যাবা, কিন্তু এসব আজের কমেন্ট করবা না। ইলার গলা শুকিয়ে গেল। তার মনে হলো এই মানুষটা ভিডিওতে যতটা হাসি খুশি থাকে, বাস্তবে নিজের চোখের নীরবতায় কাঁদে। তবুও ইলা হাল ছাড়ল না। ইলা আবার টাইপ করলো, কিন্তু আপনি তো আজও তার জন্য কাঁদেন, তার কথা ভাবেন। যে চলে গেছে তার জন্য নিজেকে কেন এমন করে শেষ করছেন? আপনার এমন কষ্ট দেখতে আমার ভালো লাগে না। আর আমি কমেন্টটা মজা করে করেছিলাম। এবার শাওনের ধৈর্য ভেঙে গেল। মেসেঞ্জারের একের পর এক শব্দ আগুনের মতো জ্বলতে লাগলো। হ্যাঁ মেয়ে, এবার থামো। অনেক বড় নিয়েছ। তুমি জানো না কাকে নিয়ে কথা বলছো। সে মেয়ে ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তাকে আমি ভুলতে চাইনি। সে আমাকে ভুলিয়ে দিয়েছে আমি কে ছিলাম। আমি তার জন্য মরে গেছি, বুঝলে? আমি এখনো বেঁচে আছি শুধু শ্বাস নিচ্ছি বলেই। আমি কাউকে ভালোবাসতে পারি না। আমি ভালোবাসার যোগ্য না। তুমি আমাকে বুঝতে পারবে না। তুমি হয়তো ভাবছো আমি ঠান্ডা,
ভিডিওতে হাসি বলে অনেক হ্যাপি মানুষ আমি, কিন্তু আমি শুধু ভাঙা মানুষ। এমন মানুষ যার ভেতর কিছু নেই, শুধু ধ্বংস। ইলা চোখে পানি চলে এলো, সে কাপা হাতে লিখল। আপনি জানেন না আপনি কতটা ভালো মানুষ। আপনি যতটা কষ্টে আছেন তার অর্ধেকও যদি কেউ জানতো, সবাই আপনাকে আরো বেশি ভালোবাসতো। আমি চাই না আমার কষ্ট কারোর সাথে শেয়ার করতে, থাকে এই কষ্টগুলো আমার নিজের মধ্যে। কিন্তু আপনি কেন এমন করে নিজেকে কষ্ট দেন শাওন? যে আপনাকে ছেড়ে চলে গেছে সে ফিরে আসবে না, আপনি প্লিজ এভাবে কষ্ট পাবেন না। শাওন এবার সম্পূর্ণ ভেঙে পড়ল, কিন্তু তার ভেতরের কষ্ট রূপ নিল রাগে, যেটা ইলা বুঝলো না। ইলা বুঝলো শাওন রাগ করে কথা বলছে, কিন্তু অপর পাশে শাওনের পুরনো ক্ষত আবার জেগে উঠেছে। চুপ করো ইলা, অনেক হয়েছে। তুমি বুঝতে পারছো না তুমি কি করছো? তুমি আমার জীবন নিয়ে নাটক বানিয়ে ফেলছো। আমার ব্যক্তিগত বিষয় নিয়ে এত জানার দরকার নেই তোমার। অ্যাজ এ ফ্যান হিসেবে আমি তোমাকে অনেক সময় দিয়েছি, কিন্তু আজ যেটা তুমি করেছ সেটা মেনে নেওয়ার মতো না। আমি কাউকে কাছে আনতে পারি না, কারণ যাকে কাছে এনেছিলাম সে আমার ভেতরটা ছিন্ন ভিন্ন করে গেছে। তুমি কি ভাবছো আমি হাসলে সুখী আছি? আমি গান গেয়ে মানে শান্তিতে আছি? আমি ফুলের সাথে কথা বলি মানে আমি কবি? না ইলা, আমি একটা জীবন্ত লাশ, যে হাঁটে কথা বলে কিন্তু কষ্টটা প্রকাশ করে না। ইলার আঙ্গুল থেমে গেল, কি বটে, চোখে অঝরে পানি। আপনি এমন কথা বলছেন কেন শাওন? আমি তো শুধু আপনার কষ্টটা ভাগ করে নিতে চেয়েছিলাম। শাওনের রিপ্লাই আসলো ভারী বিষাক্ত আর তিতা। আমি কাউকে চাই না ইলা, আমার জীবনে কেউ ঠকে আবার ভাঙবে এই ভয় আমি আর নিতে পারি না। তুমি বোঝো না আমি মানুষ না, আমি একটা ছায়া, একটা জীবন্ত লাশ। আমার কাছ থেকে দূরে থাকো, কারণ আমার ছোঁয়া শুধু কষ্ট দেয়। এই কথাগুলো শাওন নিজের মনে বলল, যেটা ইলা জানতে পারল না। ইলার চোখ ভিজে আছে, সে কাঁদতে কাঁদতে টাইপ করল। আপনি যতই দূরে ঠেলে দিন, আমি তবুও চাই আপনি একটু হাসুন। আমি আপনাকে হারাতে চাই না। শাওন কিছুক্ষণ চুপ, তারপর শেষবারের মতো রিপ্লাই দিল। হারানোর মতো কিছু বাকি নেই ইলা, তুমি দেরি করে ফেলেছ। এখন শুধু নীরবতাই আমার সঙ্গে। তারপর ইলা সিন করে রিপ্লাই দিতে যাবে আর দেখে ইউ ক্যান্ট মেসেজ দিস পারসন এনিমোর। ইলার বুকের ভেতরটা হু হু করে উঠল, সে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, ঝাপসা হয়ে আসছে চোখের পানিতে। বাইরে ঝড় উঠেছে, সাথে ইলার মনেও। ইলা চুপচাপ নিজের রুমে এসে বিছানায় বসে পড়ল, ঠোঁটে মৃদু ফিসফিস। আপনি বলেন আপনি জীবন্ত লাশ, কিন্তু জানেন আমি এখন আপনার মতোই এক মৃত মানুষ। রুমের ভিতর শুধু বাতাসের শব্দ, ফোনের স্ক্রিন নিভে গেল, আর সেই নীরবতায় হারিয়ে গেল এক অসমাপ্ত ভালোবাসার শব্দ, একটা মেয়ে, একটা ভয়েস, আর এক অদ্ভুত কষ্টের মায়াজাল। সেই শেষ মেসেজের পর শাওনের সাথে যোগাযোগ অফ হয়ে গেল। ইউ ক্যান নট মেসেজ দিস পারসন এনিমোর। এই কয়েকটা শব্দ যেন ইলার বুকের ভেতর কাটার মতো বিঁধে রইল। বিকেল বেলা থেকে ইলা মন খারাপ করে বসে আছে, পরীকেও কিছু বলতে পারছে না, পরী গালি দিবে তাই। রাত নেমে এলো, ইলা পড়ার টেবিলে বসে শাওনের কথা ভাবছে। কেন শাওন বারবার ইলাকে এভাবে ব্লক করে দেয়? সারা রাত ইলা ঘুমাতে পারেনি, জানালার পাশে বসেছিল, চাঁদের আলোয় কাঁপতে থাকা মুখে শুকনো অশ্রু। পরের দিন সকালে শাওন নিজের ব্যাগ গোছাচ্ছে, ব্যাগ গুছিয়ে সবাইকে বিদায় জানিয়ে চলে গেল, এমন একটা ভিডিও পোস্ট করছে। সেদিন বিকেলে শাওন বাসার মানুষকে না জানিয়ে গ্রামের বাড়ির দিকে রওনা দিল। বাসে জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে থাকে, চলন্ত গাছপালা, মেঘলা আকাশ আর তার ভেতরের অন্ধকার। শাওন একটা ভিডিও আপলোড করলো, ক্যাপশনে লিখল, ব্লক করে দিলে অথবা কথা অফ করে দিলে ভালোবাসা শেষ হয়ে যায় না। অন্যদিকে তালুকদার বাড়ি। ইলার চোখ লাল হয়ে গেছে, সারা রাত ঘুম হয়নি, মুখটা ফ্যাকাশে লাগছে। বাড়ির সবাই ঈদের প্রস্তুতিতে ব্যস্ত, উঠোনে কোলাহল, কেউ কাপড় ইস্ত্রি করছে, কেউ বাজারের লিস্ট লিখছে, কিন্তু ইলা চুপচাপ নিজের রুমে বসে আছে। পরীর দরজায় টোকা দিয়ে ঢুকলো, হাতে গরম চা। এনে চা খা, তোকে দেখলে মনে হয় ভূত দেখেছি। ইলা মৃদু হাসলো, কিন্তু সেই হাসিটা চোখে পড়ল না পরীর। পরী চা খেতে খেতে ইলাকে জিজ্ঞেস করলো, তোর কি হয়েছে রে? সকাল থেকে দেখছি মুখের রং নাই, কিছু খাসো না? ইলা চুপ, কণ্ঠে ভারী নিঃশ্বাস। ইলা ভাবছে পরীকে বলবে কি বলবে না, তবুও সাহস করে বলল,
পরি কেউ কাউকে ভালোবাসলে ভুলতে পারে না কেন? তুই প্রেমে পড়েছিস নাকি? যে মানুষ নিজের কষ্টে বাঁচে তাকে ভালো না বেসে থাকা যায়? পরি হালকা বিরক্ত হলো। পরি বুঝতে পারলো ইলা কার কথা বলছে। পরি বিরক্ত কণ্ঠে বলল, তুই যার কথা বলছিস তাতে তো প্রেম না, ব্যথা বেশি। ঠিক তাই, আমি শুধু ব্যথা পাই এখন। দিন কেটে যাচ্ছে। ইলা নিজের মতো চুপ হয়ে গেছে, কারোর সাথে তেমন কথা বলে না। ইলার এই পরিবর্তন সাবিয়া ঠিক লক্ষ্য করেছে, রাশেদ তো তাই। এভাবে ঈদের দিন এগিয়ে আসলো। ঈদের আর একদিন বাকি। বাড়িতে সাজসজ্জা, বাজার, হাসাহাসি। পরি মেহেদির ডিজাইন ঠিক করছে, কিন্তু ইলা যেন এই বাড়িরই না। ইলার মা যতই বকুক, ইলা তুই মেহেদি পরবি না, ইলা শুধু মাথা নাড়ে, ঠোঁট বন্ধ রাখে। বিকেলে পরি, বড় মা, মেজো মা সবাই বসেছে উঠোনে, হাতে মেহেদি, হাসাহাসি চলছে। মিষ্টির গন্ধে ভরে গেছে পুরো বাড়ি। পরি হাসতে হাসতে বলল, ইলা, আয় না, তোর হাতেও মেহেদি দি। এই ডিজাইনটা দেখ, নতুন, সবাই দিচ্ছে। আজকে আমার মেহেদি পরতে ইচ্ছে করছে না। পাগল হয়েছিস নাকি? ঈদের আগের দিন মেহেদি না পড়লে চলে? যে মানুষের মনে রং নেই তার হাতে রং মানায় না। সবাই কিছুক্ষণ চুপ হয়ে গেল ইলার কথা শুনে। বাড়ির ছোট মেয়ের মুখে এমন কথা কেন? কে ওর মন ভেঙেছে এভাবে? ইলা হালকা হাসলো, চোখ নামিয়ে বলল, না, আমি ঠিক আছি, তোমরা পড়ো, আমি দেখি। পরি মেহেদি হাতে নিয়ে এগিয়ে এলো। একটা ফুল আঁকি তোর হাতে, ভালো লাগবে। ইলা ধীর করে হাত সরিয়ে নিল। না পড়ি, আজ আমার হাতে ফুল নয়, মনে দাগই মানায়। বাতাসে থেমে গেল হাসির শব্দ। কোণার দিকে বসে থাকা ইলার মুখে চাঁদের মতো এক বিষণ্ণ আলো। তার চোখে কেবল শাওনের সেই শেষ লাইন, তুমি দেরি করে ফেলেছো, এখন শুধু নীরবতাই আমার সঙ্গী। ওইদিকে গ্রামের বাড়িতে বসে শাওন নিঃশব্দে চাঁদের দিকে তাকিয়ে আছে, মোবাইলটা হাতে, মনে মনে বলছে, ও হয়তো এখন মেহেদি পড়ছে, হাসছে বন্ধুদের সঙ্গে। আকাশের একই চাঁদ, এক প্রান্তে শাওনের নিঃশব্দ কষ্ট, আরেক প্রান্তে ইলার শুকনো চোখের জল। দুজনের মাঝখানে নীরব ঈদের চাঁদ। যে জানে না ভালোবাসা কখনো দূরত্বে হারায় না, শুধু নীরব হয়ে যায়। ঈদের দিন সকালে সূর্যের আলো ঝলমল করছে পুরো তালুকদার বাড়ি। উঠোনে ঝাড় দেওয়া হয়েছে, নতুন পর্দা টানানো হয়েছে। রান্নাঘরে কোরবানির গরুকে গোসল করানো হচ্ছে। সবাই ব্যস্ত, হাসি খুশি পরিবেশ। কিন্তু এক কোণে বসে আছে ইলা, নীরব, গম্ভীর, নিজের মতো হারিয়ে যাওয়া এক মেয়ে। আজ তার গায়ে ঈদের কেনা সাদা জামা, চুলে খোপা, হাতে সাদা চুড়ি, সাজগোজ সুন্দর, কিন্তু মুখে কোনো হাসি নেই। পরীর দরজার পাশে দাঁড়িয়ে হেসে বলল, কি রে ইলা, আজ ঈদ, তুই এখন ওই মরা মুখ নিয়ে বসে আছিস? ইলা মৃদু হাসলো, মুখে কষ্টের ছায়া। সবাই তো খুশি, আমারও খুশি থাকা উচিত, কিন্তু কেন যেন আমি পারছি না। শাওনের কথা ভাবছিস তাই না? ইলা কিছু না বলে চুপ করে রইল। তার চোখে একটু জল টলমল করছিল। পরি বুঝতে পারলো তার বোনটা আজও মনের ভেতর কোথাও একটা ভার বহন করছে। ঈদের নামাজের সময় সবাই মসজিদে গেল। ইলা চুপচাপ জানালার পাশে দাঁড়িয়েছিল। রাস্তায় বাচ্চারা দৌড়াচ্ছে, কেউ সালামি নিচ্ছে, কেউ নতুন জামার ঘের দেখাচ্ছে। এই হাসি খুশি দৃশ্যটা যেন ইলার চোখে কাটার মতো লাগছিল। ঠিক তখনই পরি এসে দরজায় দাঁড়ালো। এই আয় না, নিজের মা ডাকছে, ছোটদের সালামি দিতে হবে। ইলা একটু হাসার চেষ্টা করলো। তুই যা, আমি একটু পর আসবো। আবার ওই একই মুখ? আজ ঈদ, তোর জন্য আমি নতুন ব্রেসলেট কিনেছি, আর তুই এমন মরা মুখে বসে আছিস। পরি, তুই শাওনের নতুন ভিডিও দেখেছিস? দেখেছি, কিন্তু এখন ওই ছেলেকে নিয়ে কিছু শুনতে চাই না। একবার দেখা তো কেমন আছে ও এখন। না রিলা, ওকে ভুলে যা। ও এখন অন্য কাউকে নিয়ে ব্যস্ত, নিজের জীবনটা ঠিক করে নিচ্ছে। তুই কেন নিজেকে এত কষ্ট দিচ্ছিস? ইলা নিঃশব্দে দাঁড়িয়ে রইল, ঠোঁট কাঁপছে, চোখে জল জমে আছে। পরি, আমি ভুলে যেতে চাচ্ছি, কিন্তু আমি পারছি না। যে মানুষটার হাসি আমি প্রতিদিন শুনতাম, আজ তাকে হাসতে দেখতে পারছি না আমি। পরি চুপ। ইলার কণ্ঠে কাঁপুনি, প্রতিটা শব্দ যেন ব্যথার সুর। তুই জানিস, ওর ভিডিও দেখলেই মনে হয় আমার চোখের সামনে আছে ও। আমি জানি ওর লাইফে অন্য কেউ আছে, তবু আমি চাই ও সুখে থাকুক। দেখে নিস পরি, আমি আর কখনো ওকে মেসেজ করব না, কিন্তু একটা বার, শুধু শুধু একটা বার ওর হাসিটা দেখতে দে আমায়।
পরি দীর্ঘশ্বাস ফেললো, তার চোখেও জল চলে এলো। তুই যে কেমন মানুষ রে ইলা, আমি বুঝি না। যে তোরে এত কষ্ট দিল তার জন্য তুই এখনো কাঁদিস। সবাই কাঁদে পড়ি, কেউ দেখে না শুধু। পরি ধীরে ধীরে ফোনটা বের করলো। এই নে দেখ ওর ভিডিও, কিন্তু প্লিজ আবার পরে মন খারাপ করে কান্না করিস না। ইলার চোখে হঠাৎ এক অদ্ভুত আলো ফুটে উঠল, মিশ্র আবেগ, বেদনা আর শান্তি। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকালো। একটা ভিডিও চলছে। শাওন দাঁড়িয়ে আছে মসজিদের সামনে, চারপাশে বাচ্চারা হাসছে, মিষ্টি বিলাচ্ছে। ক্যামেরার বাচ্চাদের দিকে তাক করে শাওন বলছে, ঈদ মোবারক সবাইকে। আজকে যারা একা আছো মন খারাপ করো না। হয়তো এখন একা, কিন্তু কোনো একদিন আসবে যে তোমাকে ঈদের দিনের মতো সবসময় হাসাবে। এই কথাগুলো শুনে ইলার বুক কেঁপে উঠল, তার চোখ ভিজে গেল, ঠোঁট কাঁপতে লাগলো। ফোনটা বুকে চেপে ধরে বলল, শাওন, আপনি জানেন না আমি কেমন করে আপনার ভিডিও দেখছি। পরি এগিয়ে এসে ইলার কাঁধে হাত রাখলো, ইলাকে সান্ত্বনা দিয়ে বলল, তুই একদিন ঠিক হাসবি, আমি জানি। আমি হাসবো পড়ি, কিন্তু শাওনের সেই হাসিটা মনে রেখেই। দুজন কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো। বাইরে বাতাসে ঈদের গন্ধ, কিন্তু ইলার ভেতরে এখনো একটা অদ্ভুত শূন্যতা। ঈদের দিনটা শেষ হলো, কিন্তু ইলার মনে যেন একটা শুরু হলো নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়া আর শাওনের ভালোবাসার স্মৃতি নিয়েই বেঁচে থাকার। বৃষ্টি ঝরা এক বিকেলে আকাশে ঘন মেঘ, বাতাসে হালকা ঠান্ডা ভাব। জানালার বাইরে রিনিঝিনি শব্দের বৃষ্টি পড়ছে, অথচ ইলার ঘরটা আজও নিস্তব্ধ। কয়েকদিন হয়ে গেছে ঈদের সেই দিনটার পর, সেই শেষ ভিডিও, সেই শেষ হাসি আর সেই শেষ কথা। এই কয়েকটা স্মৃতি যেন ইলার বুকের ভেতর অজস্র সূচের মতো বিঁধে আছে, যেন প্রতিটা শ্বাসের সঙ্গেও শব্দগুলো গলায় আটকে যায়। সেদিন থেকে ইলা আর আগের ইলা নেই। হাসির বদলে মুখে নিঃশব্দ প্রাণচঞ্চল, চোখে কেবল একরাশ শূন্যতা। রাতে ঠিক মতো ঘুম হয় না, সকালে মুখ ধুয়ে আয়নায় তাকালেই নিজের চোখে কেমন অপরিচিত লাগে। শাওন ইলাকে ব্লক করার পর ইলার আর চেষ্টা করা হয়নি। ইলা নিজ থেকে চায়নি, কারণ ইলা জানে ইলার মতো হাজার হাজার মেয়ে তার ফ্যান। একজন ফ্যানের জন্য তার কিচ্ছু যায় আসে না। বাড়ির সবাই ব্যস্ত নিজেদের মতো, কেউ এই নীরব মেয়েটার ভেতরের আগুনটা বোঝে না। পরি এখনো মাঝে মাঝে রাগ করে বলে, তোর আবার সেই একই মুখ, একটা ছেলের জন্য এভাবে নিজেকে শেষ করে ফেলছিস। ইলা শুধু মৃদু হাসে, কিন্তু কিছু বলে না। ওর হাসিটাও এখন ভেতরের কান্না লুকানোর একটা মুখোশ মাত্র। দিন গড়িয়ে সপ্তাহ পার হয়ে গেল। ইলার মা সাবিহা লক্ষ্য করছে মেয়ে আগের মতো আর কথা বলে না, হাসে না। কখনো জানালার পাশে বসে থাকে ঘন্টার পর ঘন্টা, কখনো রাত জেগে বই খুলে আবারও একই জায়গায় চুপচাপ তাকিয়ে থাকে। রাশেদ তালুকদার একদিন এসে বসছিল সাবিহার পাশে। সাবিয়া, মেয়েটা ঠিক আছে তো? এই কদিনে ধরেই দেখি মুখে হাসি নাই। সাবিয়া শুধু নিঃশ্বাস ফেলে বলেছিল, মেয়েরা বড় হলে এমন হয়, হয়তো একটু সময় দাও, ঠিক হয়ে যাবে। কিন্তু ইলার এই নীরবতা সময়ের সঙ্গে গভীর হয়ে উঠল। যে মেয়েটা একসময় হেসে বাড়ি কাঁপাতো, এখন তার মুখে শব্দ নেই, শুধু চোখের তলায় কালি আর মুখে হালকা ফ্যাকাশে ভাব। রাশেদ তালুকদার রুমে এসে সাবিরার পাশে বসল। ইলার পরিবর্তন রাশেদ তালুকদারকে টেনশনে ফেলে দিয়েছে, তাই রাশেদ তালুকদার সিদ্ধান্ত নিয়েছে ইলার বিয়ে দিবে। সাবিহার সাথে এই বিষয়ে কথা বলবে। রাশেদ কথা শুরু করার আগেই হঠাৎ সাবিহা বলল, ইলাকে দেখেছো? ইলার আব্বু, মেয়েটা দিন দিন কেমন মলিন হয়ে যাচ্ছে। দেখছি ওর চোখে এখন কেবল শূন্যতা। হয়তো কেউ ওকে কষ্ট দিয়েছে, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি ইলার আব্বু, কি সিদ্ধান্ত নিয়েছো? কাল ইলাকে দেখতে ছেলেপক্ষ আসবে। আগের বারের মতো আর কোনো ঝামেলা যেন না করে ওকে বলে দিবে। সাবিহা চুপচাপ সেলাইতে আবার মন দিল শুধু, কিন্তু চোখের কোণে একটুখানি ভয়ের রেখা। রাতের ডিনার টেবিলে সবাই খাচ্ছে। ইলা ভাত নাড়ছে কিন্তু খাচ্ছে না। রাশেদ ইলাকে তখনই কালকের কথাটা বলতে চাইলো, কিন্তু সাবিহা বলতে দিল না। ডিনার শেষ করে সাবিহা ইলার রুমের কাছে গেল, ধীরে দরজায় টোকা দেয়। ইলা, ঘুমোসনি এখনো? ভেতর থেকে নিঃশব্দ গলা,
না আম্মু। সাবিহা দরজা খুলে ঢুকে দেখে মেয়েটা জানালার পাশে বসে আকাশ দেখছে। চাঁদের আলো পড়ছে ওর মুখে, নিস্পন্দন নির্বাক। শোনিলা, কালকে ছেলেপক্ষ তোকে দেখতে আসবে। আগের বারের মতো কোনো ঝামেলা যেন না করিস, বুঝেছিস? ইলা একটু চমকে তাকালো, কিন্তু মুখে কোনো প্রতিক্রিয়া নেই। তার চোখে শুধু ক্লান্ত এক প্রশ্ন। কেন বারবার আমাকে এই জেলখানায় ঢুকাতে চাও আম্মু? ইলা কিছুক্ষণ চুপ থেকে বলল মৃদু কণ্ঠে। ঠিক আছে আম্মু, টেনশন করো না। আর তোমাদের মান সম্মান নিয়ে খেলবো না আমি। ইলার মা কিছুক্ষণ তাকিয়ে রইল মেয়ের দিকে। এমন উত্তর শুনে বের হয়ে গেল, পেছনের দরজাটা বন্ধ করে দিল। ঘরে নেমে এলো আরো ভারী নীরবতা। জানালার পাশে রাখা বাতিটা নিভিয়ে দিল ইলা। শুধু পর্দার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকছে। ইলা মনে মনে বলল, আম্মু আমি তো এখন মরেই গেছি, অনেক আগেই মরে গেছি আমি। এখন যে আসবে সে একটা খোলস দেখবে শুধু আমার। রাত ৩টা, বাতাসের শব্দে জানালার পর্দা উঠছে। ইলা এখনো ঘুমায়নি। ড্রয়ার খুলে মোবাইল বের করে পুরনো ছবিগুলো দেখে, ভিডিওগুলো দেখে। শাওনের সেই হাসি, সেই কণ্ঠের টুকরো ভিডিও। একটা ভিডিও থামিয়ে রাখে সে। সেখানে শাওন বলছে, যে মানুষ ভালোবাসে সে কখনো শেষ হয় না। ইলার ঠোঁট কাঁপে, অশ্রু গড়িয়ে পড়ে গাল বেয়ে। নরম গলায় ফিসফিস করে বলে, হায় রে বয়েজের মায়া, আজ এই বয়েজের জন্য রাত জেগে কান্না করছি। শাওন তার নিজের জীবন নিয়ে হ্যাপি আছে, সে হয়তো জানেও না একজন পাখি তার জন্য প্রতি রাতে কান্না করে, তাকে চায় আল্লাহর কাছে, আবার নিজেই নিজেকে সান্ত্বনা দেয়। আমি তাকে চাইলেও সে হয়তো অন্য কাউকে চায়। সে থাকুক না তার ভালোবাসার মানুষকে নিয়ে সুখে। পরের দিন সকাল। পুরো তালুকদার বাড়িতে সাজসাজবর। টেবিলে টেবিল ক্লথ বিছানো, ফুলে সাজানো হচ্ছে বসার ঘর। বড় মা, মেজমা সবাই ব্যস্ত অতিথি আপ্যায়নের প্রস্তুতিতে। রুমের দরজার পাশে পরী দাঁড়িয়ে আছে, হাতে একটা কালো শাড়ি হাতে নিয়ে চুপচাপ ইলার দিকে তাকিয়ে বলল, এই নে, কালো রং তো তোর পছন্দ, তাই ছোট মেয়েটা দিয়ে পাঠালো, এটা পরে আয়। ইলা ধীরে ধীরে মাথা নাড়ল। পরীর হাত থেকে শাড়ি নিয়ে ইলা পরে আসলো। পরী এগিয়ে এসে তার চুল গুছিয়ে দিল, কানে দুল পরিয়ে দিল, হালকা সাজিয়ে দিয়ে তারপর মৃদু গলায় বলল, তুই আগের মতো হেসে উঠিল প্লিজ, আমি আগের ইলাকে অনেক মিস করি। ইলা কোনো জবাব দিল না, শুধু চোখ নিচু করে বসে রইল ড্রেসিং টেবিলের সামনে। আয়নায় নিজেকে দেখে সাদা ফর্সা, ত্বকে কালো শাড়ি, চোখে হালকা কাজল, ঠোঁটে স্লান লালচে রং। দেখতে যেন কোনো পরীর মতো লাগছে, কিন্তু মনে হচ্ছে এই দেহে প্রাণ নেই। দেখ, একদম রাজকন্যার মতো লাগছে। ইলা হালকা হাসলো, কিন্তু সেই হাসির নিচে যেন শোকের ছায়া। রাজকন্যারা তো সুখে থাকে পরি, আমি তো ওদের মতো না। আবার শুরু করিস না ইলা, আজকের দিনটা ঠিকভাবে শেষ করতে দে। ইলা চোখ নামিয়ে চুপ করে রইল। আয়নায় নিজের প্রতিফলনকে দেখছে, কিন্তু মনে হচ্ছে আয়নার ভেতরের মেয়েটা অন্য কেউ। একটা নীরবে ক্লান্ত নিঃশব্দ মেয়ে, যার চোখে আছে শুধু একটাই প্রশ্ন, শাওন আপনি কেনই এসেছিলেন আমার লাইফে? বিকেলে অতিথিরা আসলো। ইলার মা দরজায় দাঁড়িয়ে, মুখে কৃত্রিম হাসি। সবাই তাদের ভেতরে নিয়ে এসে বসায়। পরি ইলাকে বোঝাচ্ছে যেন কোনো ঝামেলা না করে। বাইরে থেকে সাবিয়া ডাক দিল পরীকে। পরি ইলাকে নিয়ে নিচে আয়। আসছি ছোট মা। পরি হাত ধরে ইলাকে নিয়ে বের হয়ে এলো। ড্রয়িং রুমের আলো ঝলমলে, লোকজন বসেছে, চা নাস্তা পরিবেশন হচ্ছে। ইলা ধীরে ধীরে নিজের রুম থেকে বের হলো, একদম নিঃশব্দে। কালো শাড়ির আঁচলে চুলের এক পাশ ঢাকা, চোখে কাজল, ঠোঁটে নিঃশব্দতা। সবাই তাকিয়ে রইল। আজকের ইলাকে যেন চেনা যায় না। ছেলের মা বলল, মেয়ে খুব শান্ত মনে হয়, চোখে একরকম গভীরতা আছে। ইলার মা হেসে তাড়াতাড়ি করে উত্তর দিল, হ্যাঁ, ও খুব কম কথা বলে। সাবিহার সেই হাসির আড়ালে এক অজানা ভয়। যদি আবার কোনো অঘটন হয়। ইলার বাবা নিঃশব্দে মাথা নিচু করল, আর ইলা বসে আছে ঠিক সামনের সোফায়। ইলার চোখের কোণে জল জমে উঠল, কিন্তু সে দ্রুত চোখ মুছে ফেলল। মা, পড়াশোনা করছো এখনো? হ্যাঁ করছি। ইলা আর কিছু বলতে পারল না। মনের ভেতর এক রাশ অজানা অস্বস্তি নিয়ে বসে আছে। পা ঘামছে, ইলার শরীর ঠান্ডা হয়ে আসছে।
ইলার সামনে সেই ছেলে বসে আছে যে ইলাকে দেখতে এসেছে। গায়ের রং ফর্সা, গাঢ় নীল পাঞ্জাবি পরা, চুল ছোট ছোট করে কাটা, চোখে এমন এক আত্মবিশ্বাস যেন কেউ চাইলেই ভেতরটা পড়তে পারবে না। ইলার চোখ এক ঝলক গেল, তারপর আর তাকায়নি। ছেলেপক্ষ ইলাকে নিয়ে যেতে বলল। পরি ইলাকে নিয়ে রুমে চলে গেল। ছেলে তার মায়ের কানে কানে কিছু একটা বলল। ছেলের মা সাবিহাকে বলল, আমার মনে হয় ছেলে মেয়ের আলাদা কথা বলতে দেওয়া উচিত, তারপরে না হয় আমরা কথা আগাবো। সাবিহা বেগম আর রাশেদ তালুকদার একটু ভয় পেল, না জানি ইলা এখন কি কাণ্ড করে বসে। তবুও সাবিহা পরীকে ডেকে বলল। পরী মুস্কি হেসে ইলার রুমে গিয়ে ইলাকে বলল, ওরা বলছে তোর সঙ্গে একটু আলাদা কথা বলতে চাই ছেলে।